বধূবেশে বিছানার উপর বসে মৃদুস্বরে কাঁদছে নবনীতা। 7 দিন আগের কথা ভেবে তার মনটা এখনো অশান্ত হয়ে উঠেছে। নিজের সব থেকে প্রিয় বান্ধবীর অকাল মৃত্যু 7 দিন পেরোতে না পেরোতেই তার আপন বড় ভাইয়ের সাথে নবনীতার বিয়ে হয়ে যাবে, সেটা কেউই বুঝতে পারেনি। যে বোনকে চোখে হারাতো ধ্রুব, সেই বোনের মৃত্যু শোক কাটিয়ে ওঠার আগেই সে এক প্রকার জোর জবরদস্তি করেই বোনের বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করেছে। ধ্রুব ঘরে ঢুকে নবনীতার দিকে এক পলক তাকিয়ে বেলকনিতে চলে যায়। কিছুটা সময় পেরোনোর পর নবনীতা বেলকনিতে এসে দাঁড়ায়। বধূবেশে বেলকনির এক পাশে দাঁড়িয়ে নবনীতা ধ্রুবকে এক অদ্ভুত প্রশ্ন করে। আচ্ছা, আপনি যদি কখনো জানতে পারেন যে আপনার সদ্য বিবাহিত স্ত্রী একজন ধর্ষিতা, তাহলে কি মেনে নিতে পারবেন সেটা? নবনীতার প্রশ্নে চকিত দৃষ্টিতে তার দিকে তাকায় ধ্রুব। ধীর কণ্ঠে প্রশ্ন করে, এইসব তুমি কি বলছো? নবনীতা স্বাভাবিক কণ্ঠে জবাব দেয়, এমনি জিজ্ঞেস করলাম। হঠাৎ করে এমন অদ্ভুত প্রশ্ন মনে এলো আমার। আপনি কিছু মনে করবেন না কেমন? মজা আর কখনো করবে না ফুল। এইসব বিষয়ে মজা করা একদম পছন্দ করি না আমি। আচ্ছা, আপনাকে এমন অদ্ভুত প্রশ্ন করে আর কখনো বিব্রত করব না। ঘরে যাবেন না? শিখার কথা খুব মনে পড়ছে। আমার আজ আমাদের জন্য বিশেষ একটা রাত, আর আপনি শিখার কথা ভাবছেন? বোনটা আমাদের ছেড়ে চলে গিয়েছে 7 দিন হয়েছে কেবল। এর মধ্যে তুমি বিশেষ রাত নিয়ে ভাবছো? আমার অবস্থাকে তুমি বুঝতে পারছো না? এই প্রশ্নের এখানেই তো অবাক লাগছে আমার। শিখা আমাদের ছেড়ে আজীবনের মতো চলে গিয়েছে। এখনো আমরা তার শোক কাটিয়ে উঠতে পারিনি। আমার ভেজা চোখ আজও শুকায়নি। এর মাঝে এত তাড়াহুড়ো করে আপনি আমায় বিয়ে কেন করলেন? সেটাও স্বাভাবিক বিয়ে নয়। আপনি রীতিমতো আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে উঠেছিলেন, কেন বলতে পারেন? ধ্রুবকে চুপ করে থাকতে দেখে নবনীতা পুনরায় জিজ্ঞেস করে, কি হলো? উত্তর দিচ্ছে না কেন আপনি? না, এই প্রশ্নের উত্তর তুমি কোনোদিনই পাবে না ফুল। শুধু এটুকু জেনে রেখো, আমার বোনের আত্মার শান্তির জন্য এবং নিজের ভালোবাসাকে আপন করে পাওয়ার জন্য এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে আমি। আমি যদি এখন তোমাকে বিয়ে না করতাম, তাহলে আর কিছুদিনের মাঝেই তুমি অন্য কারো ঘরণী হতে, যেটা আমি মানতে পারতাম না। অন্তত আর কিছুদিন সময় নিতে পারতেন। যা হওয়ার হয়ে গিয়েছে। তুমি এখন ঘরে যাও, একটু বিশ্রাম নাও। আর আপনি? আমি কিছুক্ষণ একা থাকতে চাই। নবনীতা আর কিছু বলে না। খানিকটা সময় সেখানে দাঁড়িয়ে থেকে ঘরে চলে যায়। নবনীতা চলে যেতেই ধ্রুবর চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। চাই, আমি তোকে খুব ভালোবাসি বোন, কিন্তু নবনীতাকে ছাড়া আমি থাকতে পারবো না। তোর শোক কাটিয়ে উঠতে পারিনি রে বোন। তবুও দেখ, বিয়ের শেরওয়ানি পরে দাঁড়িয়ে আছি। আমাকে তুই মাফ করে দিস। আমি যা করছি তোর আত্মার শান্তির জন্যই করছি। তুই তো দূর থেকে সব দেখছিস, আমাকে ভুল বুঝিস না তুই। তোর ভাইয়া তোকে খুব ভালোবাসে। রাত গভীর হয়। ধ্রুব ঝিঝি পোকার ডাক শুনতে পায়। তার মনে পড়ে যায় ঘরে সদ্য বিবাহিতা স্ত্রী তার অপেক্ষায় আছে। দোটানার মাঝে আটকে পড়ে সে। ঘরে যাবে নাকি যাবে না, এই ভাবতে ভাবতে সে ঘরে ফিরে যায়। আলতো হাতে বেলকনির দরজা আটকে দেয়। বিছানার দিকে তাকিয়ে দেখে নবনীতা ঘুমাচ্ছে। লাল শাড়ির কিছুটা অংশ ছুটে গিয়েছে পায়ের কাছ থেকে। আলতারাঙ্গা পা দুটো দেখে ধ্রুবর বড় সাজ জাগে পা দুটো ছুঁয়ে দেওয়ার, কিন্তু কোনো এক অজানা কারণে সে নবনীতার পা দুটো স্পর্শ করতে পারে না। চোখে মুখে পানি দিয়ে এসে বিছানার এক কোণে শুয়ে পড়ে সে। ঘড়ির কাঁটায় এখন 3:57। ধ্রুব খেয়াল করে গ্রীষ্মকালেও তার ঠান্ডা লাগছে। আশপাশ হাতড়ে সে গায়ে জড়ানোর মতো কিছুই খুঁজে পায় না। খানিকটা বিরক্ত নিয়ে চোখ মিলে তাকায় সে। অতঃপর যা দেখে তার জন্য হয়তো সে মোটেও প্রস্তুত ছিল না। সাদা শাড়ি পরিহিতা এক রমণী তার দিকে তাকিয়ে মৃদু হাসছে। কি অপরূপ চেহারা তার! গায়ের রং আহামরি সাদা নয়, কিন্তু চোখগুলো ভীষণ সুন্দর। চোখের মাধ্যমেই যেন সে অজস্র না বলা কথা বলে দিতে পারে। চোখে গাঢ় করে কাজল লেপটে দেওয়া, ঠোঁটের খানিকটা উপরে কালো রঙের ছোট্ট একটা তিল। হাসলে তাকে সুস্মিতা মনে হয়। কি স্নিগ্ধ চাহনি তার! এত সুন্দর একজনকে দেখেও ধ্রুব ভয় পায়। ভয় পেয়ে জড়সড় হয়ে বসে খাটের এক কোণে মনের সাহস সঞ্চার করে কণ্ঠ খাদে রেখে প্রশ্ন করে, তুমি এভাবে? মেয়েটা হাসে,
কপালের উপর আছড়ে পড়া কিছু চুল আঙুলের সাহায্যে কানের পিঠে গুজে দিয়ে শীতল কণ্ঠে প্রশ্ন করে। ঘুম আসছে না বুঝি? ধ্রুব কিছু বলার আগে সে পুনরায় বলে ওঠে, ঘুম আসবেই বা কিভাবে? নিজের সবচেয়ে প্রিয় মানুষ ছোট্ট বোনটাকে হারিয়ে তুই তো এখন দিশেহারা, তাই না? কষ্ট হয় না তোর? তোর করা পাপের শাস্তি তোর বোন পেল। নিজের বোনের মৃত্যুর জন্য তুই নিজেই দায়ী। এখনও তোর চোখে ঘুম আসে ধ্রুব? বোনের বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করলি, তাকে তার প্রাপ্য সম্মান বুঝিয়ে দিতে পারবি তো? বোনের মৃত্যু শোক কাটিয়ে ওঠার আগেই যদি তোর সদ্য বিবাহিতা স্ত্রী এই দুনিয়া ছেড়ে চলে যায়, তাহলে কেমন হয়? খুব ভালো হয়, তাই না? তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই, কিন্তু আমি তোকে মারব না, বরং তোর কাছ থেকে তোর প্রিয়জনদের এক এক করে কেড়ে নিয়ে তোকে নিঃস্ব বানিয়ে দেব। তবেই না আমার প্রতিশোধ পূর্ণ হবে। কথাগুলো বলে অট্টহাসিতে মেতে ওঠে মেয়েটি। তার চোখে মুখে হিংস্রতার ছাপ স্পষ্ট। ধ্রুব এই হাসির আওয়াজ সহ্য করতে পারে না। আতঙ্কে চোখ বন্ধ করে নেয়। কিছুক্ষণ পর চোখ মেলে তাকিয়ে চারপাশে পাগলের মতো খোঁজে তাকে, কিন্তু কোথাও তাকে পায় না। আচানক ঘুম ভেঙে যায় ধ্রুবর। হাঁপাতে হাঁপাতে সে আপন মনে বলে, এটা স্বপ্ন ছিল? পাশেই নবনীতা ঘুমাচ্ছে। চোখে মুখে ক্লান্তির ছাপ, চোখের কানের ঘেঁষে নোনা পানির ছাপ তৈরি হয়েছে। নবনীতাকে দেখে ধ্রুব নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারে না। কান্নায় ভেঙে পড়ে সে। অস্ফুট স্বরে বলে, আমায় ক্ষমা করে দিও ফুল, ক্ষমা করে দিও। একজন নারীর প্রতি আমার আগ্রহ ততক্ষণই থাকে যতক্ষণ না পর্যন্ত সে আমার শয্যাসঙ্গী হয়। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার কথা শুনে গা গুলিয়ে ওঠে নবনীতার। হাতে থাকা চায়ের কাপটা মেঝের উপর পড়ে গিয়ে ঝনঝন আওয়াজ করে ওঠে। আওয়াজের উৎস খুঁজতে গিয়ে দুজনের চোখাচোখি হয়। নবনীতার চোখের কোণে পানি জমেছে। ভয়ে জামার একাংশ খামচে ধরে আছে সে, যেন তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা তার কাছে ভীষণ অনাকাঙ্ক্ষিত একজন। চায়ের কাপ পড়ল কিভাবে? তুমি ঠিক? ধ্রুবর কথায় হ্যাঁ বোধক মাথা নেড়ে চলে যায় নবনীতা। কিরে সাজান, তুই এইভাবে দাঁড়িয়ে বললি কেন হঠাৎ? না, এমনি। আমাদের বাড়ির অবস্থা তো তুই জানিসই। এর মাঝে বিয়ে নিয়ে কেউই প্রস্তুত ছিলাম না আমরা, তাই তোকে কিছু জানাতে পারিনি রে। রাগ করে আর কি করব, যা হবার তো তা হয়েই গেছে। সেজানের দৃষ্টি এখনো দরজার দিকে স্থির। তার চোখের শিরাগুলো কেমন যেন লালচে রং ধারণ করছে। আচ্ছা তুই এখানে বস, আমি আম্মুকে বলছি তোর জন্য নাস্তা নিয়ে আসতে। না, আজ কিছু খাবো না, আমার একটা জরুরি কাজ আছে, আমি আসি। আসছি মানে? কোথায় যাচ্ছিস তুই? একটা কাজ আছে। আরে আমার কথাটা শোন। সেজান ধ্রুবর কোনো কথা না শুনে চলে যায়। অন্যদিকে নবনীতা ঘরে এসে মাথায় হাত দিয়ে ঝিম মেরে বসে আছে। ভীষণ মাথা ব্যথা করছে তার। বিছানায় উপর হয়ে শুয়ে লম্বা শ্বাস নেয় কয়েকবার। ধ্রুব ঘরে এসে নবনীতার এমন অবস্থা দেখে এগিয়ে যায় তার দিকে। পাশে বসে বলে, কি হয়েছে তোমার? শরীর খারাপ করছে? নবনীতার দিক থেকে কোনো প্রত্যুত্তর না পেয়ে সে পুনরায় বলে, মাথা ব্যথা করছে? হ্যাঁ। মাইগ্রেনের সমস্যাটা বোধহয় আবার বেড়েছে। ওষুধ আছে নাকি নিয়ে আসবো? ওই বাড়ি থেকে আসার সময় নিয়ে আসিনি তো। কি যে করো না তুমি। নবনীতাকে চুপ থাকতে দেখে ধ্রুব নিজেই বলে, আমি ওষুধ নিয়ে আসছি, তুমি উঠবেন একদম। আর বেশি সমস্যা হলে আমরুকে ডেকে নিও, একটু মাথায় হাত বুলিয়ে দিলে আরাম পাবে। আচ্ছা। ধ্রুব চলে যেতেই নবনীতা বালিশে মুখ গুজে ফুপিয়ে কেঁদে ওঠে। শরীরের অসুখ তো সেরে যাবে, কিন্তু মনের অসুখ, এই অসুখ দূর হবে কিভাবে? এর ওষুধ তো নেই আপনার কাছে ধ্রুব। নব্য, এই নব্য। নবনীতা চমকে তাকায় চারপাশে। এই ডাকটা যে তার চিরচেনা। শিখা ডাকতো তাকে এই নামে। বিছানা বরাবর বেশ বড় একটা আয়না রাখা। সেখানে তাকিয়ে নবনীতা আরেক দফা চমকে যায়। অস্ফুট স্তরে উচ্চারণ করে একটা নাম, শিখা। ওমা, তুই আমাকে দেখে ভয় পাচ্ছিস? আমি না তোর বেস্ট ফ্রেন্ড? নবনীতা কিছু না বলে চুপ করে তাকিয়ে রয় শিখার দিকে। তা দেখে শিখা হেসে বলে, ভালো আছিস নব্য? শোন না, আমার ভাইটাকে দুঃখ দিস না রে। ওকে তুই ভালো রাখিস। অতীতে যা হয়েছে সব ভুলে যা। আমিও সব ভুলে যাব দেখিস, কিন্তু শর্ত একটাই, আমার ভাইয়াকে ভালো রাখবি তুই। কথা দে আমায়, ভাইয়াকে ভালোবেসে আগলে রাখবি তো? নবনীতার ভয় কেটে যায়। সে তাচ্ছিলের হাসি হেসে বলে,
আমার মতো মেয়ের স্পর্শে তোর ভাইয়ের ভালো হবে শিখা? আমি তো পবিত্র না, আমি তো অপবিত্র। আমার ছোঁয়ায় তোর ভাইয়ের ক্ষতি ছাড়া লাভ হবে না। শিখা অসহায় কণ্ঠে বলে ওঠে। কি হবে অতীত মনে রেখে? ভুলে যা না সব। ভাইয়া তোকে মেনে নেবে দেখিস। তুই শুধু সব ভুলে সংসারে মন দে। জীবন তো একটাই। আমি ভালোবাসায় অন্ধ হয়ে নিজের জীবন দিতে পারলে তুই কেন একটু মানিয়ে নিয়ে বাঁচতে পারবি না? তোর ভালোবাসা যেমন তোকে পৃথিবী ছাড়া করেছে, আমার ভালোবাসাও তেমন আমাকে সুখ ছাড়া করেছে শিখা। আমরা তো একই জায়গায় এসে আটকে আছি, তফাৎ শুধু একটাই, যে তুই বেঁচে নেই আর আমি বেঁচে আছি। কাঁদতে কাঁদতে কখন যে চোখ লেগে এসেছিল তা বুঝতে পারেনি নবনীতা। ঘুম থেকে উঠে বসে হাঁপাতে হাঁপাতে সে পাশের টি টেবিল থেকে পানি নিয়ে ঢক ঢক করে গ্লাসের সবটুকু পানি খেয়ে নেয়। এতক্ষণ যাবৎ সে স্বপ্ন দেখছিল, এটা ভেবে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে সে। এর মাঝে ধ্রুব চলে আসে। বউকে ওষুধ খাইয়ে দিয়ে সে পাশে বসে বলে, শরীর বেশি খারাপ লাগলে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই, চলো। না না, ডক্টরের কাছে যেতে হবে না, গত মাসেই ডক্টর দেখিয়েছি। তাতে কি হয়েছে? আরেকবার দেখিয়ে নিব। লাগবে না। আচ্ছা, তুমি শুয়ে থাকো, আমি তোমার জন্য একটু কফি বানিয়ে নিয়ে আসি। কফি বানাতে যাচ্ছেন নাকি বিষ? মানে? না মানে আপনি তো ব্ল্যাক কফি খান, আমি ওটা একদমই খেতে পারি না, তিতা অনেক, তাই বললাম আর কি। আরে না, তোমার জন্য ব্ল্যাক কফি আনবো না, তুমি যেভাবে কফি খাও সেভাবেই বানিয়ে আনবো। আচ্ছা যান। কফি বানানো শেষে ধ্রুব ঘরে আসার সময় তার আম্মু সামনে এসে দাঁড়ায়। কফি কার জন্য? নবনীতার জন্য আম্মু। ওর শরীরটা হঠাৎ করেই খারাপ করেছে। কি হয়েছে? মাইগ্রেনের সমস্যা বেড়েছে। ওর খেয়াল রাখ। এক মেয়েকে তো হারালাম, ওই মেয়েটার মাঝে আমি আমার শিখাকে দেখতে পাই। ওর সামনে গেলেই শিখার কথা মনে পড়ে, পাগল পাগল লাগে রে বাবা। তাই তো ওর সামনে যেতেই কষ্ট হচ্ছে। শান্ত হও আম্মু, শিখাকে হারিয়েছি কিন্তু ওকে হারাতে পারবো না। তুমি চিন্তা করো না, নবনীতার সকল দায়িত্ব আমার। আমি থাকতে ওর কিছু হতে দিব না। ওর কাছে যা, বেশি সমস্যা হলে ডাক্তারের কাছে নিয়ে যাস। ঠিক আছে। ঘরে বসে চুপচাপ কিছু একটা ভাবছিল নবনীতা। ধ্রুব কফি নিয়ে এসে বলে, খেয়ে নাও। খাওয়া যাবে তো? ভরসা রেখেই দেখো। কফির কাপে এক চুমুক দিয়ে নবনীতা হেসে বলে, যাক, কফিটা তাহলে ভালোই বানাতে পারেন। খুব বেশি ভালো হয়নি, তবে খাওয়ার মতো আর কি। কথাটা বলে মুচকি হাসে নবনীতা। ধ্রুব বুঝতে পারে মেয়েটা তার সাথে মজা নিচ্ছে, প্রশংসা করতে চেয়েও করছে না। এটা বুঝতে পেরে ধ্রুব মুচকি হাসে। তুমি এমনই থেকো ফুল, সবাই তো পাল্টে যায়, তুমি নিজ মনে কথাটা বলে দীর্ঘশ্বাস ছেড়ে বেলকনিতে চলে যায়। ঝুম বৃষ্টির আগমনে নবনীতার মনে কিছুটা স্বস্তি ফিরে আসে। এমনিতে বেশিরভাগ সময় তার মন খারাপই থাকে, তবে আজ একটু বেশি লাগছে। বাড়িতে আজ তার শাশুড়ি মা নেই, বোনের বাড়িতে ঘুরতে গিয়েছে তিনি। তাই পুরো বাড়িতে সে আর ধ্রুব আছে কেবল। ধ্রুব দু হাতে 2 কাপ কফি এনে জানালার সামনে দাঁড়ায়। হালকা হাওয়ায় নবনীতার চুলগুলো উঠছে। সে এক মনে তাকিয়ে আছে বাইরের দিকে। বৃষ্টির আওয়াজ তার বড্ড ভালো লাগে। জানালার সামনে দাঁড়ানোর ফলে বৃষ্টির পানির কিছু ফোঁটা তার চোখে মুখে এসে পড়ছে। ফলস্বরূপ সে একবার চোখ বন্ধ করছে তো একবার খুলছে। ধ্রুব এক ধ্যানে সেদিকে তাকিয়ে বলে, তোমার কফি। নবনীতা চুপচাপ কফির কাপ হাতে নিয়ে তাতে ঠোঁট ছোঁয়ায়। ধ্রুব কিছুক্ষণ সেদিকে তাকিয়ে বলে ওঠে, আজ তোমায় অদ্ভুত সুন্দর লাগছে। কেন? এমনি সময় আমাকে দেখতে ভালো লাগে না বুঝি? না, সেই রকম কিছু নয়, তুমি বরাবরই সুন্দর, তবে আজ একটু বেশি সুন্দর লাগছে। বিয়ের প্রায় 1 মাস পর এসে বউয়ের সৌন্দর্য খুঁজছেন আপনি? দেরি হয়ে গেল বুঝি? কথাটা বলে ধ্রুব নবনীতার অনেকটা কাছে চলে আসে। নবনীতা কিছু বলতে গেলে সে থামিয়ে দেয়। আজ কিছু বলবে না তুমি, আজ আমি তোমাকে মন ভরে দেখতে চাই। কফি তো ঠান্ডা হয়ে যাচ্ছে। শুধু কফি না, আমার হৃদয়ে শীতল হয়ে যাচ্ছে। কেন? তোমার কাছে আসার প্রতিটা মুহূর্তেই আমার হৃদয় শীতল হয়। তা কি তুমি জানো না মেয়ে? জানি না তো। আজ জেনে নাও তবে।
আচমকা ধ্রুব নবনীতার অনেকটা কাছে চলে আসে। নবনীতার ঘাড়ের মাঝে হাত রেখে সে তার ঠোঁট ছুঁয়ে দেয় তার ফুলের গালে। নবনীতা চোখ বন্ধ করে নেয়, তার নিঃশ্বাসের গতি বেড়ে গিয়েছে। ধীরে ধীরে ধ্রুব নবনীতাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নেয়। নবনীতার কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস আওয়াজে বলে, আজ তুমি আমার হবে ফুল, শুধুই আমার। এবারও মেয়েটা কিছুই বলতে পারে না, চুপ করে রয় শুধু। নিঃশব্দে হয়তো সে সম্মতি জানায়। ধ্রুব মুচকি হেসে নবনীতাকে কোলে তুলে নেয়, বিছানার একপাশে তাকে বসিয়ে দিয়ে ঘরের আলো বন্ধ করে দেয়। অতঃপর সে এসে বসে তার ফুলের কাছে। এতদিন তোমাকে সময় দিয়েছি নিজেকে মানিয়ে গুছিয়ে নেওয়ার জন্য। আমিও মানসিকভাবে ভেঙে পড়েছিলাম অনেকটা, তাই আমাদের দুজনেরই সময়ের প্রয়োজন ছিল। আজ আমি তোমাকে চাই, সম্পূর্ণ তুমিটাকেই চাই আমি। হবে কি তুমি আমার? নবনীতার চোখ ছলছল করে ওঠে, কেন যেন আজ তার ভীষণ কান্না পাচ্ছে। কান্না চেপে সে চোখের ইশারায় সম্মতি জানায়। প্রিয় মানুষের চোখের পানি সহ্য করা সবার জন্যই কঠিন, ধ্রুবও তার ব্যতিক্রম নয়। নবনীতাকে কাছে টেনে নিয়ে চোখের পানি মুছে দিয়ে বলে, আজও কাঁদবে? তোমার চোখের পানি যে আমি সহ্য করতে পারি না ফুল। কেন যেন কান্না পাচ্ছে ভীষণ। তোমার সমস্ত দুঃখ কষ্ট আজ থেকে না হয় আমি আপন করে নেব, বদলে তোমায় ভাসিয়ে নিয়ে যাব সুখ সাগরে। মেঘের গর্জনে কেঁপে ওঠে নবনীতা। ধ্রুব আলতো স্পর্শে তার চুলগুলো মুষ্টিবদ্ধ করে নেয়, অতঃপর তার ওষ্ঠদয় নিজের আয়ত্তে নিয়ে নেয়। চোখ খিচে বন্ধ করে ধ্রুব টি শার্ট আঁকড়ে ধরে নবনীতা। খানিকটা সময় অতিবাহিত হওয়ার পর ধ্রুব নবনীতার অবাধ্য চুলগুলো কানের পিঠে গুজে দিতে দিতে বলে, তোমার অবাধ্য চুলগুলো বড্ড জ্বালাচ্ছে, তো নিজের বইয়ের সাথে একটু রোমান্স করব তারও উপায় নেই। আমার চুলের আর কি দোষ? দোষ তো আপনার। সময় নেই, অসময় নেই, তার শুধু রোম্যান্স চাই। ঘরে এত সুন্দর রূপবতী বউ থাকলে রোমান্স করতে ইচ্ছে তো হবেই, তাই দোষ তোমার। ওহ, আমার? এখন চুপ থাকবে তুমি, বুঝলে? নবনীতা লক্ষ্মী মেয়ের মতো মাথা নাড়ায়। ধ্রুব আবারও তাকে কাছে টেনে নেয়, হাতের মাঝে হাত রেখে নবনীতাকে নিজের কোলে বসিয়ে কোমরে হাত রাখে। নবনীতার হৃদস্পন্দনের গতি বেড়ে গিয়েছে। শক্ত হাতে ধ্রুবকে আঁকড়ে ধরে সে। ঘড়ির কাঁটা জানা দিচ্ছে সময়টা এখন গভীর রাত। চারপাশে ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে। বৃষ্টির বেগ অনেকটাই কমে এসেছে। বিছানার পাশে নবনীতা শটান হয়ে শুয়ে আছে, তার বুকের মাঝে মাথা রেখে ধ্রুব বিভোর ঘুমে আচ্ছন্ন। বিয়ের পরেই প্রথম তারা কাছাকাছি এসেছে, কিন্তু সে বুঝতে পারছে না তার এখন কি করা উচিত। সুখানুভূতি নাকি পাপমোচন, কি নাম দেবে এই অনুভূতির, বুঝে উঠতে পারছে না সে। একদম ভোরবেলা ঘুম ভাঙে ধ্রুবর। নবনীতাকে নিজের এতটা কাছে দেখে গত রাতের কথা ভেবে আনমনে হেসে ওঠে ধ্রুব। ঘুমন্ত মেয়েটাকে দেখতে কি যে সুন্দর লাগছে। লুকিয়ে লুকিয়ে বউকে দেখছেন? ওমা, তুমি ঘুমাওনি? আপনার মতো একটা ছোট হাতি বাচ্চা আমার উপর শুয়ে ঘুমালে ঘুম আসবে কি করে? ওহ, আমি ছোট হাতির বাচ্চা? তেমনই তো মনে হয়। সত্যি ঘুম হয়নি তোমার? না, আপনাকে এত ডেকেও নিজের উপর থেকে সরাতে পারিনি। আহারে, থাক, আর ঘুমাতে হবে না, চলুন গোসল করিনি আমরা। আমরা মানে? আমরা মানে আমি আর তুমি। একদম না, আমি আপনার সাথে যাব না। কেন, সমস্যা কোথায়? অনেক সমস্যা, আপনি নিজেই তো একটা সমস্যা। লজ্জা পাচ্ছেন ম্যাডাম? না। এত কথা আমি জানি না, তুমি আমার সাথেই যাবে, চলো চলো। এই না। নবনীতার পুরো কথা শেষ হওয়ার আগেই ধ্রুব তাকে কোলে তুলে নেয়। ওয়াশরুমে নিয়ে গিয়ে ঝর্ণার সামনে দাঁড় করিয়ে দিয়ে ঝর্ণা ছেড়ে দেয়। পানির স্পর্শে দুজন আবারও কাছাকাছি চলে আসে। দুজনের সম্পূর্ণ শরীর ভিজে যায় পানির স্পর্শে। ভোরবেলা হিমশীতল পানির স্পর্শ পেয়ে ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে নবনীতা। ঠান্ডায় তার ঠোঁজোড়াও কেঁপে ওঠে। ধ্রুবকে এখনো নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে নবনীতার চোখ ছোট ছোট করে বলে, এই ভোরবেলার রোম্যান্সের চিন্তা মস্তিষ্কে এলে ঝেড়ে ফেলুন। আমার ঠান্ডা লাগছে, আমাকে ছাড়ুন এখন। নবনীতার কথা যেন ধ্রুবর কর্ণকুহর অবধি পৌঁছায় না। সে নিজের মতো বউকে কাছে টেনে নেয়। নবনীতা হাজার বারণ করা সত্ত্বেও সে শোনে না। অজ্ঞতা বরের কাছে হেরে গিয়ে তাকেও তাল মেলাতে হয় তার সাথে। ঘণ্টাখানেক লম্বা সাবান নিয়ে বেরিয়ে আসে দুজন। এতক্ষণে নবনীতার অবস্থা খারাপ হয়ে গিয়েছে, হাত পা কাঁপছে এখন ঠান্ডায়। ধ্রুবকে বকতে বকতে সে বলে,
আপনার মাথায় কি এখন প্রতি মুহূর্তে রোমান্সের চিন্তা ঘুরপাক খায়? হ্যাঁ হ্যাঁ তো ধ্রুব কাছে আসতে গেলে সে চিল্লিয়ে বলে ওঠে। খবরদার, একদম আমার কাছে আসবেন না। অন্তত পক্ষে আগামী 7 দিন তো আমার ধারে কাছেও আসবেন না আপনি। 7 দিন? হ্যাঁ 7 দিন। একদিনেই আমার অবস্থা খারাপ করে দিয়েছেন আপনি। এই যে ঠান্ডা লেগেছে, এখন হাঁচি দিতে দিতে জীবন শেষ হয়ে যাবে আমার। আমি ওষুধ এনে দিই? লাগবে না আপনার ঔষধ, আপনার ওষুধ আপনিই খান। আদরের বউকে গাল ফুলিয়ে বসে থাকতে দেখে ধ্রুব আদরের স্বরে বলে। আমার লক্ষ্মী বউ, রাগ করে না বউ, তুমি না আমার ভালো বউ, একটু হাসো না প্লিজ। নবনীতা মুচকি হেসে বলে। আমার রোমান্টিক বর রে। চোখের সামনে নিজের প্রিয় মানুষটাকে অন্য কারোর সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখে থ হয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে নবনীতা। এক পর্যায়ে নিজেকে সামলাতে না পেরে শব্দ করে কেঁদে ওঠে সে। কান্নার আওয়াজে ঘোর কাটে সেজানের। যে মেয়েটাকে জড়িয়ে ধরেছিল তাকে ছেড়ে দিয়ে এক নজরে সে তাকিয়ে থাকে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে। খানিকক্ষণ পরে সেই মানুষটাকে চোখের ইশারায় চলে যেতে বলে। জানালার সামনে গিয়ে দাঁড়ায় সেজান। একটা সিগারেট ধরিয়ে তাতে ঠোঁট ছুঁয়ে প্রশ্ন করে বসে। কেন এসেছো এখানে? নবনীতা এখনও চুপ করে দাঁড়িয়ে আছে। সেজান পুনরায় প্রশ্ন করে। দেখতে এসেছো যে কতটা ভালো আছি আমি? দেখো, আমি বেশ ভালোই আছি। তোমাকে হারিয়ে দিব্যি আছি। জবাবে নবনীতা কাপা সরে বলে। এই তোমার ভালো থাকা? এ তোমার কেমন রূপ দেখছি আমি? এতটা কবে বদলে গেলে তুমি সেজান? তুমি তো আগে এমন ছিলে না। আগে তো আমার জীবনে তুমি ছিলে। আগে তো আমার জীবনে প্রতারণার মতো কোনো ঘটনা ঘটেনি। আগে তো কেউ আমার ভালোবাসা খেলেনি। আগে তো কেউ নিজের সাথে আমাকে ব্যবহার করে সময়ের শেষে ছুঁড়ে ফেলেনি। আগে তো কেউ আমাকে অনুভূতিহীন মানুষ বানিয়ে ছেড়ে চলে যায়নি। আমি তোমায় ব্যবহার করিনি সেজান। তাহলে ছেড়ে গেলে কেন? সেটাও এমন একজনের কাছে গেলে যে কিনা আমার ছোটবেলার বন্ধু। আমি নিরুপায় ছিলাম। মাত্র কয়েকদিনের জন্য কাজের সূত্রে বাইরে গিয়েছিলাম। যাওয়ার আগেও তুমি আমার ছিলে, অথচ ফিরে এসে দেখি তুমি অন্য কারোর ঘরনি। এত আঘাত কেন দিলে আমায়? আমি তো সত্যি তোমাকে ভালোবেসেছিলাম নবনীতা। আমাদের মিলন কখনোই সম্ভব ছিল না। একদিন না একদিন আমাদের আলাদা হতেই হতো। মিলন যদি নাই হবে তাহলে কাছে এসেছিলে কেন? ভালোবেসে আপন করে নিয়েছিলে কেন? বুঝতে পারিনি আমি তোমার যোগ্য নই। সেজানের ধৈর্যের সমস্ত বাঁধ যেন ভেঙে যায় মুহূর্তের মাঝে। নবনীতার কাঁধ স্পর্শ করে ঝাঁকিয়ে প্রশ্ন করে। মজা করছো আমার সাথে? হ্যাঁ, সম্পর্কে 1.5 বছর পেরিয়ে যাওয়ার পর তোমার মনে হলো তুমি আমার যোগ্য নও? তাহলে আগে কেন মনে হয়নি এটা? আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়ানোর পর তুমি আমাকে ছেড়ে গেলে, আর তার জন্য কি অজুহাত দিচ্ছ? তুমি আমার যোগ্য নও। নবনীতার চোখ থেকে টুক করে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। নাক টেনে কান্না আটকানোর বৃথা চেষ্টা করে সে। আমার লাগছে সেজান, ছেড়ে দাও আমায়। কথাটা শোনা মাত্রই ধাক্কা দিয়ে নবনীতাকে দূরে সরিয়ে দেয় সেজান। চিৎকার করে বলে ওঠে। চলে যাও আমার চোখের সামনে থেকে। আমি তোমার চেহারাও আর দেখতে চাই না। সেজান। কি সেজান? হ্যাঁ, লজ্জা করছে না এখনো আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে? আমি তো তোমার কাছে ক্ষমা চাইতে এসেছিলাম, কিন্তু এসে যা দেখলাম। যা দেখেছ ঠিকই দেখেছ। সব মেয়ে এক। নিজেকে খুব তো আলাদা বলতে, এই তোমার আলাদা রূপ। আরে আর 2 মাসের মধ্যে তোমার বাড়িতে আমার বাড়ির তরফ থেকে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার কথা চলছিল। ভালোবাসার মানুষকে আপন করে পাওয়ার জন্য যখন আমি নিজেকে তৈরি করতে ব্যস্ত, তখন সে অন্য কারোর বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। থেমে যায় সেজান। তার ভেতরটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। একজন পুরুষের কাছে সবচেয়ে যন্ত্রণার বিষয় কোনটা জানো? যখন সেই পুরুষের ভালোবাসার মানুষটাকে অন্য কোনো পুরুষ স্পষ্ট করে, অন্য কেউ তাকে কাছে টেনে নেয়। তোমার সমস্ত শরীরে ধ্রুবর ছোঁয়া লেগে আছে, এটা ভাবলেও আমার দম বন্ধ হয়ে আসে। তুমি এইসবের কি বুঝবে? তুমি তো নারী, তুমি তো ছলনাময়ী। তোমার কাছে এইসব কোনো ব্যাপার না, কিন্তু আমার মধ্যে যে কি অসহনীয় যন্ত্রণা হচ্ছে তা তুমি কখনোই বুঝবে না মেয়ে, কখনোই বুঝবে না।
নবনীতা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। সে কী বা বলবে? দোষ তো সম্পূর্ণ তার। কিন্তু কেন যে সে এত বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল তা হয়তো সিজান কখনোই জানতে পারবে না। আজীবন হয়তো এইভাবেই ভুল বুঝে নবনীতাকে ঘৃণা করে যাবে সে। এসব ভেবে দীর্ঘশ্বাস ছেড়ে নবনীতা শেষবারের মতো সিজানকে বলে, আগের মতো হয়ে যাও সিজান। এমন অবস্থায় তোমায় মানায় না। অনেক নারী স্পর্শ পাওয়ার থেকে ভালো একজনকে বিয়ে করে জীবনটাকে নতুন করে গুছিয়ে নাও। এসব বাজে অভ্যাস ছেড়ে দাও। স্বাভাবিক জীবনে ফিরে এসো প্লিজ। আর পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি যা করেছি তার জন্য আজীবন হয়তো তোমার কাছে ঘৃণার পাত্রী হয়ে থাকবো। তবে এতটুকু বলতে পারি, যা করেছি তা তোমার ভালোর জন্যই করেছি। আসি। আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকে না নবনীতা। সেজান পিছন থেকে একবার ডাকলেও সে সাড়া দেয় না। নিজের মতো বেরিয়ে যায় বাড়ি থেকে। বাইরে এসে হাঁপাতে শুরু করে সে। শ্বাসকষ্ট শুরু হয়েছে আবার। মাথায় হাত দিয়ে রাস্তার একপাশে বসে ফুপিয়ে কেঁদে ওঠে নবনীতা। তার কিছু ভালো লাগছে না, মন চাচ্ছে মরে যেতে, কিন্তু সেই উপায়ও তো নেই তার কাছে। ও পৃথিবী, যদি মিলন নাই হবে তাহলে দুটো প্রাণকে কেন একত্রিত করেছিলে? ভাগ্যে যদি আলাদা হওয়াই লেখা ছিল, তবে কেন মায়ার বাঁধনে লিখেছিলে আমাদের? দিন শেষে আমরা কেউ যে কারো হতে পারলাম না। এত কষ্ট সহ্য করি বা বাঁচবো কিভাবে বাকি জীবন? আমি যে আর পারছি না এইসব মেনে নিতে। ফোনের আওয়াজে সেদিকে তাকিয়ে নবনীতা লক্ষ্য করে ধ্রুব কল দিয়েছে। নিজেকে কিছুটা সামনে নিয়ে কল রিসিভ করে সে বলল, হ্যাঁ বলুন। কোথায় তুমি? সকালে ঘুম থেকে উঠে দেখি তুমি বাড়িতে নেই। একটু হাঁটতে বের হয়েছি, আসি একটু পর। আমাকে বললে না কেন? একসাথে বের হতাম। আপনি ঘুমাচ্ছিলেন তাই বিরক্ত করতে চাইনি। আচ্ছা, সাবধানে এসো। ঠিক আছে। কল কেটে দিয়ে ফোনের ভিতরে থাকা সব কিছু ডিলিট করে দেয় সে। এই ফোনে অজস্র স্মৃতি আছে সে জানেন। কি লাভ পুরনো স্মৃতি আগলে রেখে? এই স্মৃতি তো কষ্ট ছাড়া আর কিছুই দেবে না। ঘুমের মাঝে নিজের শরীরে অনাকাঙ্ক্ষিত স্পর্শ পেয়ে কেঁপে ওঠে নবনীতা। কেউ একজন তার সমস্ত শরীর খুব বিশ্রীভাবে স্পর্শ করছে। নবনীতা সব কিছু বুঝতে পেরেও কিছু বলতে পারে না। তার গলা দিয়ে আওয়াজ বের হতে চাইছে না, চোখ খুলতে পারছে না ঘুমের ভরে। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে কেবল। মানুষটা তার হাত, পা, চোখ, ঠোঁট সব জায়গায় স্পর্শ করে, অথচ নবনীতা সব কিছু অনুভব করেও নীরব থাকে। নীরব থাকতে বাধ্য হয়। সময় যত বাড়তে শুরু করে আগন্তুকের স্পর্শ তত গভীর হয়। ধীরে ধীরে নবনীতার শরীর থেকে সমস্ত কাপড় খুলে নেওয়া হয়। নবনীতা হাতের মাঝে হাত রেখে আগন্তুক তার অষ্টদয় নিজের দখলে নিয়ে নেয়। ধীরে ধীরে গলা অবধি এসে গলায় একপাশে কামড় বসিয়ে দেয়। আরও কিছুটা নেমে এসে বুকের মাঝ বরাবর ঠোঁট ছোঁয়ায় খুব গভীরভাবে। আগন্তুকের হাতটা তখন নবনীতার কোমরে। এরপর আচানক চিৎকার করে উঠে বসে নবনীতা। তার ঘুম ভেঙে গিয়েছে। সে অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, অথচ ঘরে এসে চলছে। নিজ হাতে নিজের শরীর স্পর্শ করে শব্দ করে কান্না করে সে। তার শরীর তার কাছে ভীষণ অপবিত্র লাগছে আজ। নবনীতার কান্নার আওয়াজে ধ্রুবরও ঘুম ভেঙে যায়। তাকে একপাশে গুটিসুটি মেরে বসে কাঁদতে দেখে ধ্রুব জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? মাঝরাতে এভাবে কাঁদছো কেন? নবনীতা এই প্রশ্নের কোনো উত্তর দেয় না। ধ্রুব পুনরায় জিজ্ঞেস করে, কি হয়েছে ফুল, বলো আমায়। না, নবনীতা কিছু বলে না। ধ্রুব আলতো তাকে স্পর্শ করতে গেলে সে চিৎকার করে দূরে সরে যায়। একদম আমার কাছে আসবেন না, কাছে আসবেন না আমার। স্ত্রীর এমন ব্যবহার সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ধ্রুবর কাছে। সে কিছুতেই বুঝতে পারছে না নবনীতা কেন এমন করছে। তুমি এমন করছো কেন? কি হয়েছে সেটাও বলছো না, না বললে আমি বুঝবো কিভাবে? খানিকক্ষণ পর নবনীতা শান্ত কণ্ঠে বলে, আমায় একটু একা থাকতে দিন। ধ্রুব আর কিছু বলে না, চুপচাপ বিছানার অন্য পাশে গিয়ে শুয়ে পড়ে। নবনীতা ছুটতে চলে যায় ওয়াশরুমে। মাঝরাতে ঝর্ণা ছেড়ে বসে পড়ে তার নিচে। কাঁদতে কাঁদতে নিজের শরীর স্পর্শ করে বলে, নিজের চরিত্রে আমি কখনো কোনো দাগ লাগতে দিইনি। নিজেকে সবসময় হেফাজতে রেখেছি, যেন কোনো বাজে ঘটনা না ঘটে আমার সাথে। কিন্তু সেই আমার ভাগ্যে যে এত জঘন্য কিছু ছিল তা তো আমি কল্পনাও করিনি। তবে কেন হলো আমার সাথে এমন? ফুপিয়ে কেঁদে ওঠে সে। আমি সেদিন নিজের চোখে নিজের সর্বনাশ হতে দেখেছি। কেউ একজন আমায় ভোগ করেছে, অথচ আমি তার বিরুদ্ধে একটা কথাও বলতে পারিনি। সবার আগে মাকে বলেছিলাম আমি সবকিছু।
মা বাবাকে বললো, বাবা কঠোর কণ্ঠে বলল। এই ঘটনা পাঁচকান হতে দেওয়া যাবে না, এতে আমাদের মান সম্মান চলে যাবে। যা হওয়ার হয়েছে, ভুলে যাবে সব, মনে করো কিছুই হয়নি তোমার সাথে। বাবার কথায় মা সম্মতি দিতে না চাইলেও সম্মতি দিতে বাধ্য হলো। আমায় জোর করে চুপ করিয়ে দিল, আমিও চুপ করে গেলাম। কিন্তু এক মুহূর্তের জন্যও সেই ঘটনা ভুলতে পারলাম না। প্রতিনিয়ত দুঃস্বপ্ন হয়ে সেই ঘটনা আমাকে মনে করিয়ে দেয়। আমাকে কেউ খুব বাজেভাবে ছুঁয়েছে। আমার আমার অনুমতি ব্যতীত কেউ আমায় ভোগ করেছে, যাকে বলে ধর্ষণ বলে যাকে। কথাগুলো বলে পাগলের মতো চিৎকার করে কাঁদতে কাঁদতে নিজের পরনের কাপড় আঁকড়ে ধরে নবনীতা। সব কিছুই কেমন যেন অসহ্যকর লাগছে এখন তার কাছে। প্রায় ৪৫ মিনিট ঝর্ণার নিচে বসে থাকার পর ভেজা কাপড়েই বেরিয়ে আসে সে। ঘরে এসে কোনো কিছু না ভেবে ধ্রুবর সামনেই কাপড় পাল্টে নেয়। নবনীতার এহেন কাণ্ডে ভীষণ অবাক হয় ধ্রুব। তার কাছে এসে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে বলো না প্লিজ। কিছু হয়নি, ছাড়ুন আমায়। না, ছাড়বো না। ধ্রুব প্লিজ। নবনীতাকে আর কিছু বলতে দেয় না ধ্রুব। ঠোঁটে আঙুল ঠেকিয়ে বলে, চুপ করো একদম। নবনীতা এক ঝটকায় ধ্রুবকে নিজের কাছ থেকে সরিয়ে খানিকটা উচ্চস্বরেই বলে, করবো না চুপ। কি করবেন? যখন তখন এভাবে কাছে আসা যায় না ধ্রুব। আমার বিরক্ত লাগে এইসব। মেয়েদের কি আপনারা ছেলেরা কেবল ভোগ্যপূর্ণ মনে করেন? মন চাইলেই কাছে আসবেন, আবার মন না চাইলে দূরে ঠেলে দিবেন। ফালতু যত সব। রাগ করে বেলকনিতে চলে যায় নবনীতা। ধ্রুব কিছু বুঝতে না পেরে ঠায় দাঁড়িয়ে থাকে একই জায়গায়। একটু পর নবনীতা ধ্রুবর কাছে এসে সরাসরি প্রশ্ন করে, আচ্ছা, আপনার কখনো কি মনে হয়েছে যে শিখার মৃত্যু স্বাভাবিক মৃত্যু না? মানে হঠাৎ এই প্রশ্ন করছো কেন? হঠাৎ মনে হলো তাই। সেদিনের সব ঘটনা মনে আছে আমার। সেদিন সন্ধ্যার দিকে আমরা ৫ বান্ধবী মিলে হাইওয়ে রোডের কাছে যে ফুচকার দোকান আছে, সেখানে ফুচকা খেতে গিয়েছিলাম। সেই সময় শিখা আমাদের মুখে দুষ্টুমি করে ফুচকার টক পানি ছিটিয়ে দিয়ে উল্টো পথে দৌড় দেওয়ার সময় একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা খায়। সাথে সাথে রাস্তায় পড়ে যায় শিখা। মাথায় অনেক জোরে ব্যথা পেয়েছিল, অনেক রক্ত পড়ছিল। আমরা ওকে যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে যাই। প্রতিমধ্যে সেজানকে কল করে সবটা জানাই আমি। এরপর সেজান আপনাকে জানায়। হসপিটালে যাওয়ার পর ডক্টর বলে রক্ত লাগবে, কিন্তু রক্ত পাওয়া গেল না। সত্যি কি রক্ত পাওয়া যায়নি? নবনীতার কথায় ধ্রুব অবাক হয়ে বলে, পাওয়া গেলে তো শিখাকে বাঁচানো যেত, আমরা তো কম চেষ্টা করিনি। সেজান এসে বলেছিল কোথাও রক্ত পাওয়া যায়নি। আমার কেন যেন মনে হয় এটা কোনো দুর্ঘটনা ছিল না। এমন কেন মনে হচ্ছে তোমার? আর এইসব তুমি আমাকে আগে বলনি কেন? শিখা আপনার কলিজার আধখান ছিল। সেই বোনকে হারানোর ৭ দিন না পেরোতেই আমাকে বিয়ে করার জন্য পাগল হয়েছিলেন কেন আপনি? এই প্রশ্নের মধ্যেই হয়তো ওর চলে যাওয়ার কারণও খুঁজে পাবেন। কথাটা বলে নবনীতা আবার বেলকনিতে চলে যায়। ধ্রুব চোখ বড় বড় করে এক নজরে তাকিয়ে থাকে নবনীতার দিকে। অস্ফুট স্বরে উচ্চারণ করে, নবনীতা। বেলকনিতে দাঁড়িয়ে আছে নবনীতা। বৈশাখ মাস, ঝড়ো হাওয়া বইছে চারপাশে। ঝড়ো হাওয়ায় দোল খাচ্ছে নবনীতার খোলা চুলগুলো। ধ্রুব বিধ্বস্ত অবস্থায় নবনীতার পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, আমার বোনকে তুমি মেরেছো? নবনীতা ধ্রুবর প্রশ্নের কোনো জবাব দেয় না। হাসি মুখে চেয়ে থাকে বাইরের দিকে। ধ্রুব অস্থির চিত্রে পুনরায় জিজ্ঞেস করে, শিখাকে তুমি মেরেছো? নবনীতা তবুও কিছু বলে না। দুজনের মাঝে নীরবতা পালনের প্রতিযোগিতা চলে বেশ কিছুক্ষণ। অতঃপর কি ভেবে যেন নবনীতা বলে ওঠে, আমাকে আমার অনুমতি ছাড়া ছুঁয়েছিলেন কেন আপনি? চমকে ওঠে ধ্রুব। তার ওষ্ঠদ্বয় শুকিয়ে যায়। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে ধ্রুব বলে, এসব কি বলছো তুমি? নবনীতা ঘুরে তাকায় ধ্রুবর দিকে। তার চোখে চোখ রেখে বলে, ভালোবাসলে কি ভালোবাসার মানুষের শরীর তার অনুমতি ছাড়া ছোঁয়া যায়? ভালোবাসার মানুষকে কি সোজা বাংলায় ভাষায় ধর্ষণ করা যায়? নবনীতা। আজ আর ধ্রুবর কণ্ঠ দিয়ে ফুল শব্দটা বের হয় না। সে নিস্তব্ধ হয়ে চেয়ে রয় তার ফুলের দিকে। নবনীতা নিজের চুলগুলো মুষ্টিবদ্ধ করে নিয়ে বলে, আমি যাকে আমার বেস্ট ফ্রেন্ড ভাবতাম, সেই শিখা আমার ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়ার জন্য তার ভাইয়ের হাতে অচেতন অবস্থায় আমাকে তুলে দিল। সে জানতো তার ভাই আমার সাথে কি করবে, তবুও সে তার ভাইকে আটকায়নি, বরং সাথ দিয়েছে তার ভাইকে। আপনারা দুজন ভেবেছিলেন আমার সর্বনাশ করে আপনারা জিতে যাবেন, কিন্তু তা হলো কই?
আমাকে সেজানের কাছ থেকে আলাদা করে আপনি আমাকে পেতেও গিয়েছেন, কিন্তু আমাকে পেতে গিয়ে নিজের প্রাণের চেয়েও প্রিয় বোনকে হারিয়েছেন আপনি। ভাবছেন সেই দিনের ঘটনা আমি কি করে জানলাম? আসলে আমার চোখ জোড়া বন্ধ ছিল ঠিকই, আমার শরীর অবশ হয়ে আসছিল ঠিকই, তবে আমি জ্ঞান হারাইনি। আমার সাথে যা যা হয়েছে আমি সেই সব কিছু বুঝতে পেরেছি। আমি নিজের জ্ঞান থাকা সত্ত্বেও নিজেকে রক্ষা করতে পারিনি। আমি কখনো ভাবতেও পারিনি যে আমার সবচেয়ে কাছের বন্ধু আমার সবচেয়ে বড় সর্বনাশটা করে ফেলবে। কে জানতো আমার ভালোবাসার মানুষটার দিকে তার কুদৃষ্টি পড়বে? আমি তো কল্পনায়ও ভাবতে পারিনি সেটা। শিখা জানতো আমার সবচেয়ে দুর্বল জায়গা আমার সতীত্ব, আর তাই সে সেটারই সুযোগ নিল। আর আপনি তো নিজের জেদ পূরণ করতে আমার জীবনটাই শেষ করে দিলেন। আপনাদের পরিকল্পনা ছিল আমায় অচেতন করে আপনি আমার অসহায়ত্বের সুযোগ নেবেন, আর সেই সময়টা ক্যামেরাবন্দি করে সেজানের কাছে পাঠাবেন। ওই ভিডিওতে শুধুমাত্র আমার চেহারা দেখা যাবে, ফলস্বরূপ আপনার বন্ধু আপনাকে চিনতেও পারবে না। তাকে বোঝানো হবে তার ভালোবাসার মানুষটা তাকে ঠকিয়েছে। অতঃপর সেজান আমায় ভুল বুঝে দূরে সরে যাবে, আর তার সুযোগ নিয়ে আমাদের দুজনের জীবনে আপনারা দুজন প্রবেশ করবেন। ইস, কি অসাধারণ পরিকল্পনা, তাই না? কিন্তু আপনাদের এই অসাধারণ পরিকল্পনা বাস্তবায়ন হওয়ার আগেই শিখা এই দুনিয়া ছেড়ে চলে গেল। না না, আমি তাকে খুন করিনি, আমি তো কেবল তার অসহায়ত্বের সুযোগ নিয়েছি। সেই দিন যখন শিখাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, দুর্ঘটনার পর তখন রক্ত পাওয়া গিয়েছিল। সেজান রক্ত নিয়ে এসেছিল, কিন্তু সেই রক্ত শিখা অবধি পৌঁছাতে পারেনি। আমি দেইনি পৌঁছাতে। ঠিক করেছি না বলুন? ও আমার অসহায়ত্বের সুযোগ নিয়েছে, আর আমি ওর অসহায়ত্বের সুযোগ নিয়েছি, সমানে সমান। নবনীতা এক নাগাড়ে কথাগুলো বলে থেমে যায়। ইতোমধ্যেই তার চোখ বেয়ে অঝোর ধারায় অশ্রু বর্ষণ হয়েছে। অবশ্য তা এখনও চলমান। তার মুখ পানে চেয়ে ধ্রুব স্তব্ধ হয়ে যায়। মেয়েটার চোখে নিজের জন্য অসম্ভব রকমের ঘৃণা দেখে ধ্রুবর মনটা অশান্ত হয়ে ওঠে। একদিকে বোন, অন্যদিকে নিজের ভালোবাসা, আর সে দুজনকেই হারিয়ে ফেলল। ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়ার জন্য যদি সে মরিয়া হয়ে না উঠত, তবে আজ বোধহয় তার বোনটা বেঁচে থাকতো। নিজের পাগলামির জন্য আর সে সব কিছু হারিয়ে সর্বশান্ত প্রায়। নবনীতা লম্বা একটা শ্বাস নিয়ে ধ্রুবর অনেকটা কাছে এসে তার মুখোমুখি দাঁড়িয়ে বলে ওঠে, আপনাকে বিয়ে করার দুটো কারণ ছিল। প্রথমত, আমি জানতে চেয়েছিলাম, আমি চেয়েছিলাম আমার অপবিত্র শরীর আমি সেজানকে স্পর্শ করতে দেব না। ওর কাছে নিজেকে খারাপ প্রমাণ করে হলেও আমি সরে আসবো। হ্যাঁ, আমি জানি আমার সাথে যা হয়েছে তাতে আমার কোনো দোষ নেই, কিন্তু নিজের সব কিছু হারিয়ে সর্বশান্ত হয়ে আমি ওর হতে চাইনি। ওর আগে আমাকে অন্য কেউ স্পর্শ করেছে, এটা ভেবেই নিজের প্রতি ঘৃণা হয় আমার। তাই তো আমি তাকেই বিয়ে করেছি যে আমার সব কিছু আমার থেকে কেড়ে নিয়েছে। দ্বিতীয় কারণ হলো, আমি আমার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে চেয়েছি। আমি চেয়েছি আপনি আপনার বোনের খুনিকে ভালোবাসার স্পর্শে রাঙিয়ে দেবেন, আর ঠিক সেটাই হলো। আপনি আপনার ভালোবাসার মানুষটাকে নিজের করে পেতে গিয়ে নিজের বোনের মৃত্যুর শোক কাটিয়ে উঠলেন, কিন্তু আপনি জানতেও পারলেন না যাকে আপনি স্পর্শ করছেন সে আপনার বোনের মৃত্যুর জন্য দায়ী। সুন্দর না বিষয়টা? কথাটা বলে উচ্চ স্বরে হেসে ওঠে নবনীতা। একদিকে তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, অন্যদিকে সে উন্মাদের মতো হাসছে। তার মনের ভিতর কী ঝড় বইছে তা বোধ হয় সাধারণ চোখে বোঝা মুশকিল। এই অনুভূতি অনুভব করাটাও যেন ভীষণ কঠিন একটা কাজ। ধ্রুব কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞেস করে, কেন করলে এমন? নবনীতা পাল্টা প্রশ্নের বাণ ছুড়ে দেয় ধ্রুবর দিকে। কেন করলেন আপনি আমার সাথে এমনটা? আপনি যদি সত্যি আমার ভালোবাসতেন তাহলে বোধহয় এমন কিছু করার চিন্তা আপনার ভাবনায়ও আসতো না। নিজের বন্ধুকে হিংসে করে তার গার্লফ্রেন্ডকে নিজের করে পাওয়ার জন্য আপনি কতটা নিচে নেমেছেন তা কি কখনো ভাবার চেষ্টা করেছেন আপনি? ধ্রুব আচানক নবনীতার বাহুদ্বয় আঁকড়ে ধরে খানিকটা উচ্চ স্বরে বলে ওঠে, আমি ভালোবাসি তোমাকে। কতটা ভালোবাসি জানো? নিজের থেকেও বেশি ভালোবাসি তোমাকে। তাই তো তোমাকে অন্য কারোর হতে দেখতে পারিনি আমি। হ্যাঁ, আমি পাগল। আমি তোমায় ভালোবেসে পাগল হয়েছি। তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে প্রস্তুত ছিলাম। আমি তোমাকে স্পর্শ করেছিলাম ঠিকই, তবে সেই স্পর্শে কামুকতা ছিল না, সেই স্পর্শে ভালোবাসা ছিল। কিন্তু তুমি সেটা কখনো বুঝতেই পারোনি। বলা ভালো, বোঝার চেষ্টাও করনি। ফুল, আমি সত্যি তোমাকে ভীষণ ভালোবাসি। তোমাকে নিজের করে পাওয়ার জন্য আমি কাউকে মারতেও দ্বিধাবোধ করতাম না। নবনীতার হাতে ব্যথা লাগা সত্ত্বেও সে স্বাভাবিক ভঙ্গিতে জিজ্ঞেস করে, এখন তো পেয়েছেন, পেয়ে লাভটা কি হলো? আপনি আমার কাছ থেকে আজীবন ঘৃণা ছাড়া আর কিছুই পাবেন না।
তাছাড়া আমার জন্য আপনি আপনার বোনকে হারিয়েছেন, তবুও পারবেন আপনি আমাকে নিজের ভালোবাসা হিসেবে গ্রহণ করতে? ধ্রুব নিজের হাত দুটো বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করে বলে, আমি সব কিছুর বিনিময়ে হলেও তোমাকে চাই। হ্যাঁ, শুধু তোমাকেই চাই। আমার বোনকে তো আর আমি ফিরে পাবো না, কিন্তু তোমাকেও আমি অন্য কারোর হতে দিব না। আমি তোমার সেই পাগল প্রেমিক। সেজানের চেয়ে অনেক বেশি ভালোবাসি আমি তোমাকে, তাই তোমাকে পাওয়ার অধিকার শুধুই আমার। নবনীতা তাচ্ছিলের হাসি হেসে বলে ওঠে, আহারে পাগল প্রেমিক আমার, আপনি আমাকে কিভাবে পাবেন বলুন? আমি বেঁচে থাকলে তবে না আমায় আঁকড়ে ধরে বাঁচবেন আপনি? চমকে ওঠে ধ্রুব। নবনীতার মুখে দুহাত রেখে জিজ্ঞেস করে, এসব কি বলছো তুমি? তুমি বেঁচে থাকলে মানে? আমার বাঁচার মেয়াদ ফুরিয়ে এসেছে ধ্রুব। কথাটা বলে নবনীতা পাশে পড়ে থাকা একটা ছোট বোতল দেখিয়ে বলে, এটা খাওয়ার পর একজন মানুষ সর্বোচ্চ 2 ঘন্টা বাঁচে, আর আমার বাঁচার মেয়াদ প্রায় শেষ হওয়ার পথে। আমি না তো আপনার হয়ে রইলাম, আর না তো সেজান আমায় পেল। দিন শেষে আমরা কেউ আমাদের ভালোবাসার মানুষটাকে পেলাম না। চারটা জীবন শেষ হয়ে গেল ভালোবাসা খেলতে গিয়ে। এবার খুশি তো আপনি? শেষের কথাটা বলতে বলতেই ধ্রুবর কোলে লুটিয়ে পড়ে নবনীতা। তার চোখ মুখের রং পাল্টে যেতে শুরু করছে, গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। ধ্রুব নবনীতার এমন অবস্থা দেখে পাগল প্রায় হয়ে যায়। নবনীতাকে নিজের বাহু ধরে শক্ত করে আঁকড়ে ধরে বলে, তুমি আমার সাথে এমনটা করতে পারো না ফুল। বোনকে হারিয়েছি, সেই শোক সয়ে নিয়েছি, কিন্তু তোমাকে হারানোর শোক আমি সইতে পারবো না। কেন করলে এমনটা আমার সাথে? নবনীতা অনেক কষ্টে বলে ওঠে, আমি সেজানের হতে না পারলে আমি আর কারো হব না। আমি শুধু সেজানকেই ভালোবাসি। ওকে ছাড়া আর কাউকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। আর আপনি, আপনার জন্য কেবল একরাশ ঘৃণা নিয়ে বিদায় জানাচ্ছি আমি এই পৃথিবীকে। আমি আপনাকে ঘৃণা করি ধ্রুব, শুধুই ঘৃণা করি। কথাগুলো বলতে বলতে ধ্রুবর কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে নবনীতা। ধ্রুব যেন এটা মেনে নিতেই পারছে না যে তার ভুল আর নেই। সে এখন ধরাছোঁয়ার ঊর্ধ্বে চলে গেছে। ধ্রুবর কানে নবনীতার বলা শেষ কথাটা বারংবার বাজতে থাকে, আমি আপনাকে ঘৃণা করি ধ্রুব, শুধু ঘৃণা করি আমি আপনাকে। নিজের সবচেয়ে আপন মানুষটাকে আঁকড়ে ধরে চিৎকার করে কেঁদে ওঠে ধ্রুব। আজ যেন তার কলিজাটাই কেউ ছিঁড়ে নিল। তাহার কোলে তাহার ভালোবাসার মৃত্যু ঘটল। একুল ওকুল 2 কুল হারিয়ে ধ্রুব যেন বেঁচে থাকতেই ভুলে গেল। সারাটা জীবন কি তবে এভাবে জীবন্ত লাশ হয়ে বাঁচতে হবে তাকে? এভাবে কিভাবে বাঁচবে সে? তার পাগলামি তার সব কিছু শেষ করে দিল আজ। নবনীতা চলে গেল ঠিকই, তবে ধ্রুবর বেঁচে থাকার কারণটাও নিজের সঙ্গে করেই নিয়ে গেল। এটা করেই বোধহয় ধ্রুবকে তার পাপের শাস্তি দিল সে। ভালোবাসা বেঁচে থাকুক আজীবন, তবে ভালোবাসার মানুষটাকে আপন করতে গিয়ে ভালোবাসার শব্দটাই যেন কখনো অপবিত্র না হয়ে যায়। তাহলে যে সেই ভালোবাসার শেষ পরিণতি ধ্রুব আর নবনীতার মতোই হবে। বেলা অবেলার গল্পে বেলা শেষে কেউ কাউকে পেল না। মাঝখান থেকে 4 জীবন শেষ হয়ে গেল। এমন বিষাক্ত ভালোবাসা আর কখনো কারো জীবনে না আসুক। সমাপ্ত।